রুহির কথায় নাকের পাতা ফুলিয়ে তাকালো বিন্দু। তার দিকে চোখ পাকিয়ে চেয়ে ধমকে বলল, বেশি জানিস তুই। আমি রিজেক্ট করে দিয়েছি, তাই প্রেম হয়নি। কারণ আমার তাদের মতো ছেলে পছন্দ নয়। মেহেদি মন দিয়ে শুনল কথাখানা। বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তবে তোর কেমন ছেলে পছন্দ? আই মিন, জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চাস? আমি আমার জীবনে এমন একজনকে চাই যার কাছে অনেক অপশন থাকার পরেও একমাত্র প্রায়োরিটি হব আমি। একটা কেয়ারিং হাজবেন্ড যে আমাকে আকাশ সমান বিশ্বাস ভালোবাসা দেবে, যার চোখের দিকে তাকালেই আমি ঘায়েল হয়ে যাব। বিন্দুর আবেগ মাখা কথাখানা শুনে রুহি চক্ষু যুগল বড় বড় হয়ে এলো। বৃষ্টি গালে হাত দিয়ে বসে তাকিয়ে আছে বিন্দুর দিকে। মেহেদি ছোট ছোট চোখে তাকিয়ে যেন গম্ভীর কিছু ভেবে চলেছে। ওদেরকে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বিন্দু থতমত খেলো। মেয়েটি ব্লু যুগল আড়াআড়ি করে জিজ্ঞেস করলো, আশ্চর্য, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? বৃষ্টি গালে হাত দিয়ে বলল। আমার কি মনে হয় জানিস? বিন্দু ছোট করে বলে উঠল, কি? আমার কেন জানি মনে হচ্ছে তোর কপালে একজন ভিলেন আসবে, যে তোকে তার জীবনের গণ্ডিতে বন্দি করে রাখতে চাইবে। দাদি নানিদের থেকে শুনেছি ভদ্র শান্তশিষ্ট মেয়েদের কপালে সবসময় দজ্জাল বর জোটে, যারা কথায় কথায় চটথাপ্পড়। বৃষ্টির বুলি শেষ হবার আগে ধমকে উঠল মেহেদি। তোর কুফা মুখটা অফ কর গাধি। ওটা দিয়ে অশুভ কথা ছাড়া কিছুই বের হয় না। মেহেদির ধমক খেয়ে ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল বৃষ্টি। যাক বাবা, সে কি সত্যি সত্যি হবার কথা বলছে নাকি? সে যা শুনেছে সেটাই না বলেছে। রুহি বিন্দুর বাহু জড়িয়ে ধরে বলে, তোর জ্যোতিষী বিদ্যা মিথ্যে হয়ে যাবে বৃষ্টি। আমার ফুলের জন্য ভিলেন নয়, একটা রাজপুত্র আসবে দেখিস, যে আমার ফুলকে অসম্ভব ভালোবাসবে। তার মতো একজন মেয়ের ভাগ্য কি এতটা ভালো যে তার জন্য রাজপুত্র আসবে? তার জীবনে তাকে ভালোবাসার মতো কেউ আসুক, দুকোলে কেউ নেই জেনেও সে অসম্ভব রকমের ভালোবাসবে, আগলে রাখবে তাকে। এসব ভেবে এক চিলতে মুচকি হাসল বিন্দু। আর সেই হাসিটুকু অতি গোপনে কেউ একজন স্মৃতিবন্দি করে রাখলো তার হৃদয় গহীনে। আর তখনই মেহেদির হৃদয়ে লালিত স্বপ্নে ব্যাঘাত ঘটল ছুটির বেলের শব্দে। একে একে ছাত্রছাত্রীরা ছুটে চলে নিজ নিজ গন্তব্যে। রুহি গেটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয় না, চল এক গ্যাপ মেরে আসি। এই মেহেদি, তুই এদিকে আয় তো। পেছন থেকে কেউ ডেকে উঠল। সহসাই ওরা তিনজন ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে। এনামুল আর রাব্বি নামের দুটো ক্লাসমেট ওদের। মেহেদি রুহিদের দিকে তাকিয়ে বলল, তোরা এগিয়ে যা, আমি আসছি। তিন রমণী সম্মতি জানিয়ে অভিমুখে এগিয়ে চলল। মেহেদি জানে ওরা কেন ডাকলো তাকে, আর এতেই যেন বিরক্ত হানা দিল তার কপালে। তবুও এগিয়ে গিয়ে দাঁড়ালো ওদের সামনে। মেহেদি কাছে গিয়ে দাঁড়াতেই রাব্বি ছেলেটা বলে ওঠে, কিরে ভাই, কতদিন ধরে ঘুরছি তোর পিছে। বললাম ওর নাম্বারটা জোগাড় করে দিতে, দিলি না কেন? মেহেদি জানতো এটাই হবে, ছেলেটা কদিন ধরে ঘুরছে তার পিছে। বড্ড বিরক্ত হলো মেহেদি, বিরক্তিকর কণ্ঠে বলল, তুই জানিস বৃষ্টি আমার কি হয়? জানি ভাই, তোরা চাচাতো ভাই বোন, তার থেকেও বেশি তোরা দুজন ক্লোজ ফ্রেন্ড। তাই তো তোর কাছে ওর ফোন নাম্বারটা চেয়েছি। তো বোনকে আমার মনে ধরেছে, প্লিজ ওর নাম্বারটা দে। মেহেদি পুনরায় বিরক্ত কণ্ঠে বলল। প্রেম কি আমার সাথে করবি নাকি ওর সাথে? মেহেদির কথা শুনে বেকুব বনে গেল রাব্বি। ভড়কে যাওয়া গলায় বলল, এ আবার কেমন কথা ভাই? তোর সাথে আবার প্রেম করবো কিভাবে? করবো তো বৃষ্টির সাথে। তাহলে তার কাছেই তার ফোন নাম্বার চাস, আমার কাছে কেন চাচ্ছিস? মেহেদির কথা শুনে রাব্বি মাথা চুলকে হাসলো। লাজুক স্বরে বলল, আমার শরম লাগে ভাই, তুই একটু হেল্প করে দে প্লিজ। প্রেম করতে শরম লাগবে না? তার ফোন নাম্বার চাইতে শরম লাগে? কি আজব কথাবার্তা। ওর কোনো পার্সোনাল ফোন নেই, আমি চাচির ফোন নাম্বার তোকে দিতে পারি না। যার সাথে প্রেম করবি তাকে বল, সে যদি দেয় আমার কোনো আপত্তি নেই, তবে আমি পারবো না। আসছি, বাই। একটা টেবিলে গোল হয়ে বসে আছে তিন রমণী। তারা রিল্যাক্স মুডে বসে একে একে করে 9 প্লেট ফুচকা সাবার করে ফেলেছে। ঝাল ঝাল ফুচকা এ যেন এক অমৃতর ন্যায় তাদের কাছে।
রুহি 3 নাম্বার প্লেটও খালি করে ফেললো মুহূর্তেই। ঝালে হিসাতে হিসাতে দোকানদারকে উদ্দেশ্য করে হাঁক ছেড়ে বলল, এ মামা, আর এক প্লেট ঝাল করে ফুচকা দেন তো। এতক্ষণ মেহেদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলোর কাণ্ড কারখানা দেখছিল। এসব অখাদ্য কুখাদ্য মেয়েরা কি করে খায় বোঝে না সে। রুহির কথা শুনে এবার ছেলেটা দিল এক ধমক। এই তোদের পেটে গিয়েছে কি রে? তখন থেকে হাঁসের মতো গিলতেই আছিস। এখন উঠবি নাকি মাইর খাবি? মেহেদি তিনটাকে 3টে ধমক দিয়ে ওখান থেকে বের করে আনলো। মেহেদি বিল পে করে 3টি আইসক্রিম এনে ধরিয়ে দিল ওদের হাতে। যা খেলে চিংড়ি মাছের মতো লাফালাফি করতে হয় তা খাস কেন? বিন্দু আইসক্রিম খেতে খেতে বলল, ফুচকায় ঝাল না হলে মুখে স্বাদ লাগে না। তুই পুরুষ মানুষ, এসব বুঝবি না। বিন্দুর কথা শুনে কপাল গোটালো মেহেদি। সামান্য ঝুঁকে বিন্দুর কানের কাছে মুখ নামিয়ে মৃদু স্বরে বলল, পুরুষ মানুষ অনেক কিছুই বোঝে যা রুহির ফুল বোঝে না। কি বুঝি না আমি? সেদিনও বললি আমার বোঝার বয়স হয়নি। কি এমন কঠিন কথা যা তুই বুঝবি আমি বুঝবো না? চোখ মুখ কুচকে জানতে চাইলো বিন্দু। মেহেদি সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সময় হোক, বড় হোক, বলবো কোনো একদিন। বিন্দু বিরক্ত হলো। সে কি এখনো ছোট্টটি আছে? সময় হোক মানে কি? কি এমন কথা যেটা শোনার জন্যে তাকে আরো বড় হবে? সে আর বড়টা কি করে হবে? যা বড় হবার তা তো হয়েই গেছে। 5 ফুট 2 থেকে কি 5 ফুট 3 হবে? এটা আদেও সম্ভব? হাই রুহানি। আচমকা পরিচিত কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে পেছন ফিরে তাকালো রুহি। লিমন আর একটা ছেলে হেঁটে আসছে তাদের দিকেই। রুহির ললাটে ভাঁজ পড়লো। মনে মনে প্রশ্ন জাগলো। এবারটা লেবু এখানে। লিমন এসে দাঁড়ালো রুহির থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে। হাস্য উজ্জ্বল মুখে বলল, কেমন আছেন মিস রুহানি? আপনি এই স্কুলে পড়েন? হাউ অ্যামাজিং। আপনি এখানে? কিছুটা অবাক গলাতেই বলল রুহি। জবাবে লিমন বলল, আমিও তো এই ভার্সিটিতে পড়ি। পাশেই পাবলিক ভার্সিটি, সেটার কথাই বলল লিমন। লোকটিকে এখানেই পড়তে হলো। কেন জানি ছেলেটিকে একটুও সহ্য হয় না রুহির। গায়ে পড়া ভাবটা তার বড্ড অপছন্দ। তবে আত্মীয় পরিজন দেখে বিরক্তটা প্রকাশ করলো না। তাছাড়া ছেলেটি বেশ ভদ্র মনে হচ্ছে। যেহেতু ছেলেটি তার সাথে অস্বস্তিকর আচরণ করছে না, সো তার খারাপ ব্যবহার করাটাও সাজে না। রুহি ঠোঁট গোল করে শুধু বলল, ও আচ্ছা। মিট মাই ফ্রেন্ড সজীব। লিমন পরিচয় করিয়ে দিল তার পাশের ছেলেটার সাথে। সজীব নামের ছেলেটি হাসলো, বলল, হাই গাইস। হাই। বেশ উৎসুক হয়েই বলল বৃষ্টি, যেন ছেলেটির সাথে কথা বলার জন্য মুখিয়েছিল এতক্ষণ। বাকিরা চুপচাপ দাঁড়িয়ে রইল। মেহেদির তীক্ষ্ণ দৃষ্টি সজীব নামের ছেলেটির পানে। ছেলেটি ঘুরে ফিরে শুধু বিন্দুকেই দেখছে, যেটা একটুও সহ্য করতে পারছে না মেহেদি। মনে মনে ফুঁসে উঠল মেহেদি। লিমন শুধালো, মিস রুহানি, বন্ধুদের নিয়ে চলুন, কফি খেতে খেতে গল্প করি কিছুক্ষণ। রুহি না করতেই যাবে তার আগেই মেহেদি বলল, নো থ্যাঙ্কস, আমাদের তারা আছে। এই বিন্দু আয়। বিন্দু মাথা নেড়ে মেহেদির পিছু পিছু পা বাড়ালো। বৃষ্টিও ওদের বাই বলে বিন্দুকে অনুসরণ করলো। রুহি ওদের থেকে দৃষ্টি সরিয়ে তাকালো লিমনের দিকে। লোকটা তার দিকেই তাকিয়েছিল। রুহি ভদ্রতার খাতিরে জোরপূর্বক হাসলো। কোমল গলায় বলল, আসি মিস্টার লেবু, ভালো থাকবেন, বাই। নিজের বলি শেষ করেই মেয়েটি ছুটল বিন্দুর কাছে। লিমন এখনো রুহির গমন পানে তাকিয়ে আছে। চোখে মুখে তার বিস্ময়। লেবু? মেয়েটি তাকে লেবু সম্বোধন করলো। লিমন ঠোঁট এলিয়ে হাসলো। না, খারাপ লাগছে না নামটা। দুষ্ট মুখের মিষ্টি নাম। নিজের নামের এমন বিকৃত হতে দেখেও ভালো লাগলো তার কাছে। সজীব নামের ছেলেটি ওদের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ব্যাপারটা কি হলো রে? ছেলেটা এমন করলো কেন? বাদ দে, বন্ধু তো। আই থিঙ্ক আমাদের থেকে সেভ করতে চাইছে। এই মেয়েটার কথাই বলছিলি? জিজ্ঞেস করলো সজীব। মাথা নাড়ল লিমন। ভাবি পছন্দ হয়েছে? হ্যাঁ, সাথে তার বান্ধবীকেও পছন্দ হয়েছে।
সজীবের কথা শুনে ললাটে ভাঁজ পড়ল লিমনের। জানতে চেয়ে জিজ্ঞেস করলো, কোনটা? হিজাব পরা মেয়েটা আজ তো এক মায়াবতী। ওদের মধ্যে হিজাব পরা ছিল বিন্দু। রুহির চুল ঝুটি করে ওড়নাটা দোপ্যাচ করে গলায় ঝোলানো। বৃষ্টিও সেইম সাজ। লিমন শুধালো, মেবি ওরা আপন বোন। আমি যতটুকু জানি ওরা দুজনই বোন হয়। যেটা শুনেই সজীব হেসে হাইফাই করে বলল, ভাইরা ভাই হওয়ার জন্য প্রস্তুত হ, তোর শালিকে আমার এমবি পছন্দ হয়েছে। আকাশে শূন্য ভাসমান অবস্থায় বিমান। এই বিমান শুধু স্পেশাল ফোর্সের জন্যেই নিয়োজিত। শূন্যে বিমানটি জমিন থেকে রয়েছে হাজার হাজার ফুট উপরে। প্যারাজাম্পের জন্য রেডি বিমানটি। মারিদ নিজ গতরের প্যারাশুট জ্যাকেট ঠিকঠাক করতে করতে বলল, কবে যে বিয়েটা করব আর বউকে বুকের মধ্যেখানে জড়িয়ে আকাশে উড়বো। বড্ড হতাশ কণ্ঠস্বর মারিদের। যেন বিয়েটা না করাই বড্ড আফসোস জাগলো এই মুহূর্তে। একটা গুরুত্বপূর্ণ কাজের সময় এমন অযাচিত কথা বড্ড বেমানান। অর্ণ, মারিদ, সাদি ছাড়া রয়েছে আরো 4টে সেনা সদস্য, যাদের প্যারা কমান্ডের জন্য প্যারাজাম্প ট্রেনিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে। এরা ওদের পূর্ব পরিচিত। তারা কিছু বছর ধরে সেনাবাহিনীতে নিযুক্ত ছিল। তাদের মধ্যে একজন মারিদের কানে ফিসফিস করে বলল, কর্নেল শেখ প্রেজেন্ট, মুখ সামলে স্যার, নয়তো আমাদের তিনি ধাক্কা মেরে ফেলে দিবেন। ভ্রু যুগল কুঁচকে এলো মারিদের। ছেলেটা কি তাকে ভয় দেখালো? সেও ছেলেটির মতো ফিসফিস করে বলল, তুমি ওকে ভয় পাচ্ছ? মাথা নাড়ে ছেলেটি। অসম্ভব, খুবই রাগী মানুষে। আমি পাই না। ছেলেটির মতো ফিসফিস করে বলল মারিদ। সাদি কথাখানা শুনে ঠোঁট টিপে হাসলো। ভাগ্যিস কথাখানা অর্ণর কানে পৌঁছয়নি, নয়তো এমন সিচুয়েশনে ফালতু বকবক শুনে সত্যি সত্যি লাথি মেরে ফেলে দিত। তবে মারিদ তো মারিদই। সে পুনরায় খুবই দুঃখী মুখে বলল, একটা বইয়ের বড্ড অভাব ফিল করছি সাদ। রিয়েলি? বরযাত্রীতেও রেডি? তুই বলে এখনই চাঁদের বুড়ির সাথে বিয়ে করিয়ে দে? করবি তাকে বিয়ে? সাদির কথা শুনে হেসে ফেললো মারিদ। ভাই, তুই তো দেখি সেই বছর 5 আটকে আছিস। তো এই মধ্যে আকাশে তোর জন্য বিয়ের কনে কোথায় পাবো? মারিদ মন খারাপের ভান করে বলল, তাই তো, দূর, বউ নাই কপালে। চাঁদের বুড়ি শুধু ঠাকুমার ঝুলিতেই সম্ভব। যদি বাস্তবে থাকতো না, তবে সত্যি সত্যি বিয়ে করে আকাশের সংসার পাততাম। সাদি নিজের প্যারাশুট জ্যাকেট চেকিং করতে করতে বিড়বিড় করে আওড়ালো, কত শখ ছিল বউকে নিয়ে আকাশ জাম্প করব। যে ভীতু আমার হাঁপানো ডগি, জাম্পের নাম শুনলে তার হাঁপানে উঠে যায়। তোর কাপাকাপির জন্য শখখানা দেখি আর পূরণ হলো না রে হাঁপানো ডগি। গাইজ রেডি? অর্ণর গম্ভীর গলার স্বর শুনে সবাই নিজের পজিশন নিশ্চিত করলো এবং সকলে একত্রিত গলায় বলল, ইয়েস স্যার। গুড। সাদ, ইউর ফার্স্ট। অর্ণর কথায় সম্মতি দিল সাদি। ওকে ব্রো। সাদি লাফ দিতেই তার প্যারাশুট খুলে গেল। পাখির ন্যায় উঠতে থাকলো শূন্যে। একে একে সবাই লাফিয়ে পড়ল। সবার শেষে বাজের ন্যায় উড়াল দিল অর্ণ। পিঠের উপর চেপে বসা প্যারাশুট খুলল সঙ্গে সঙ্গেই এবং সে বাজ পাখির ন্যায় শূন্যে উড়ে যাওয়ার দাপটের সঙ্গে। সূর্যের ঝলমলে আলো নিস্তেজ হয়ে ধরিত্রীতে আধার হেনেছে সেই কখন। রাত আনুমানিক 10টা সাড়ে 10টা হবে হয়তো। বিন্দুর কে জানি ঘুম আসছে না। সারা বিকেল বই পড়েই কাটিয়েছে। এখন আর বই পড়তেও ইচ্ছে করছে না। কেন জানি রুহিটাও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সাজ্জাদ রেজা এখনো বাসায় ফেরেনি। কি যেন একটা কাজ নিয়ে বেশ ব্যস্ত আছে ভদ্রলোক। বিন্দু গুটি গুটি পায়ে এগিয়ে গেল পুলের সাইডে। চাঁদনি রাত, আকাশটা একদম ঝলমল করছে। নক্ষত্র তার আলো ছড়িয়ে দিয়েছে ধরণী জুড়ে। পুলের কাছে যেতেই দেখলো অভি পুলের পানিতে পা ডুবিয়ে বসে আছে। আজ বিকালে মিথিলা হেনা খান অভি এসেছে। অভিকে দেখেই দাঁড়িয়ে পড়লো বিন্দু। এখানে এখন আর বসা হবে না তার। মনটা খারাপ হয়ে গেল মুহূর্তেই। ভেবেছিল এখানে বসলে একটু রিফ্রেশ লাগতো মনটা। দেখ, মেয়েটি পেছন ঘুরে চলে যাবার জন্যে পা বাড়াতেই ডাকলো অভি। বিন্দু। থমকে দাঁড়ায় বিন্দু। অভি এ বাড়িতে এসেছে বহুদিন, তবে কখনো কথা হয়নি দুজনের। সেও অভিকে এড়িয়ে চলেছে, অভিও তার মতো করে চলেছে। বিন্দুর ভাবনার মধ্যে অভি পুনরায় শুধালো, এদিকে আসুন বিন্দু।
বিন্দু দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়ল, যাবে কি যাবে না ঠিক বুঝে উঠতে পারছে না। অভিকে এতদিনে যতটুকু দেখেছে অসম্ভব ভালো মানুষ সে। মিথিলা হেনা খানের একদম বিপরীত। আপনি কি অস্বস্তি বোধ করছেন বিন্দু? তবে চলে যান। বিন্দু কিভাবে যেন পিলপিল পায়ে এগিয়ে গেল, অভির থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। অভি বোধহয় খুশি হলো বিন্দুর সাজে, কাজে। অভির দৃষ্টি পুলের দিকে সেথায় তাকিয়েই বলল, বসুন বিন্দু। বিন্দু সত্যি সত্যিই বসলো। চুড়ি সালোয়ার, দরুন সালোয়ার ভিজিয়ে পা ডুবিয়ে দিল পুলের পানিতে। অভি তাকালো মেয়েটির দিকে, স্নিগ্ধ মায়াবী মুখ, মায়াবী চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলের স্বচ্ছ পানিতে। অভি পুনরায় বলে উঠল, আপনার কাছে রাত কেমন লাগে বিন্দু? বিন্দু পানি নাড়াচাড়া করতে করতেই মৃদু স্বরে বলল, খুব ভালো লাগে আপনার। বিন্দুর কথা শুনে অভি অদূরে ওই তারাভর্তি আকাশ পানে চাইল। মাথার উপর থালার মতো চাঁদটা যেন উকি মেরে দেখছে তাদের। অভি আন মনে বলল, যার জীবনে কোনো আলো নেই তার কাছে তো অন্ধকার খারাপ লাগারই কথা নয়। তার কণ্ঠস্বরে ছিল এক গভীর ক্ষতের স্রোত। বিন্দু কিছুটা অবাক গলাতেই বলল, মানে? অভি দুম করে শ্বাস ফেলল, অতি গোপনে গিলে নিল কিছু তিক্ত অতীত। সে স্বাভাবিক গলায় বলল, হুম, কিছু না। তা এত রাতে এখানে এলেন যে? বিন্দু মৃদু গলায় বলল, ভালো লাগছিল না, তাই একটু বাইরে এলাম। আপনারও মন খারাপ? অভির কথা শুনে বিন্দু অবাক হয়ে বলল, আপনারও মন খারাপ হয়? অভি হাসলো, শুধালো, কেন? আমার মন খারাপ হতে বারণ? অস্বাভাবিক কিছু? বিন্দু কিছু ভাবলো, তারপর মৃদু গলায় বলল, আমি বলতে চেয়েছি আপনার তো সবাই আছে, বাবা মা বোন, উচ্চ স্টাডি, ভালো ফ্যামিলি, সব আছে। আপনার কেন মন খারাপ হবে? অভি মলিন হাসে। উচ্চ স্টাডি, ভালো ফ্যামিলি, টাকা পয়সা থাকলেই কি সে সুখী? এগুলোর বাইরেও থাকে অনেক কিছু। অভি বিন্দুর কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন? আপনার কেউ নেই বুঝি? বিন্দু পুলের পানিতে দৃষ্টি ফেলল। স্বচ্ছ পানিতে চাঁদের প্রতিচ্ছবিখানা স্পষ্ট। বিন্দু নিভু গলায় বলল, আমার কেউ নেই, আমি এতিম। বড্ড অভিমানী কণ্ঠস্বর মেয়েটির। অভি স্বভাব সুলভ হাসল। আপনি এতিম? তাহলে মামি আপনার কে? বিন্দু কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ তাকিয়ে রইল পুলের পানে। অভি অপেক্ষা করলো বিন্দুর উত্তরের, তবে বিন্দু নিশ্চুপ। অভি নীরবতা ভেঙে শুধালো, মায়ের প্রতি তীব্র অভিমান জমা হয়ে আছে তাই না? এবার বিন্দু মুখ খুলল, মৃদু গলায় বলল, অভিমান করাটা বড্ড বেমানান। সে কি আর আমার মা আছে? তার আরো সন্তান আছে, স্বামী আছে। মীরার সংসার দেখে বিন্দু হিংসে করে না। রুহি যখন তার মাকে মা ডাকে শুনতে খারাপও লাগে না, তবুও মধ্যে মাঝে মনে হয় বাবা থাকলে হয়তো এমন হতো না। নিজের ভাগ্যের ওপর একটু আধটু অভিমান জাগে, এই যা। মাকে অন্যের সংসারে দেখাটা একটু কষ্টকরই বটে। এই বিষয়ে অভি আর কিছু বলল না। দুজনেই পানির ওপর চাঁদের প্রতিচ্ছবি দেখছে। তাদের দুজনের মধ্যে নীরবতা ভেঙে অভি বলে, আড্ডাটা খুব পাঞ্চে পাঞ্চে লাগছে। এক কাপ কফি হলে ভালো হতো। ভাইকে এক কাপ কফি করে দিতে। কত সুন্দর একটা আবদার, না করার সাধ্য কার আছে? বিন্দু না করে না। মেয়েটি পুচকি হেসে বলল, আপনি বসুন ভাইয়া, আমি নিয়ে আসছি। অভি মাথা নাড়ালো। বিন্দু উঠে চলল বাড়ির ভেতরে। মিনিট পাঁচেকের মধ্যেই বিন্দু আসলো, হাতে তার ধোয়া ওঠা কফি। অভিকে কফির মগ বাড়িয়ে দিয়ে নিজের স্থানে বসলো মেয়েটি। অভি কফিতে ছিপ দিয়ে বলল, খুব সুন্দর জহম মকফি বানান আপনি, একদম আমার চাঁদের মতো। চাঁদ? চাঁদকে ভাইয়া? বিন্দুর প্রশ্নে অভি থমকে রইল কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পরে থমথমে গলায় ছোট্ট করে বলল, আমার স্ত্রী। আপনি বিবাহিত? বেশ অবাক হলো বিন্দু। অভি ভ্রুদয় কোচকে বিন্দুর পানে তাকিয়ে বলল, কেন? আমি বিয়ে করতে পারি না? আমার জন্য কি বিয়ে নিষিদ্ধ? আমতা আমতা বিন্দু মিনমিনে গলায় শুধালো, আসলে আপনি তো ওনার ছোট, আর তাই আর কি। কপাল কুচকে জিজ্ঞেস করলো অভি। বিন্দু আমতা আমতা করে ফের বলল,
অর্ণব ভাইয়া। অভি শুনলো, কোনো কিছু বলল না, বলতে ইচ্ছে করলো না বোধহয়। সে কফি খাওয়াই মনোযোগী হলো। বিন্দুর খুব জানতে ইচ্ছে করলো অভির বইয়ের কথা জানার। জিজ্ঞেস করবে না করেও বলল, আপনার স্ত্রী এখন কোথায় ভাইয়া? আপনারা এসেছেন, তাকে কেন নিয়ে এলেন না? তাকে কি করে আনবো বিন্দু? সে তো তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। অভির কথা শুনে ললাটে ভাঁজ পড়ল মেয়েটির। জানতে চেয়ে পুনরায় জিজ্ঞেস করলো সে। সে কি, সে কোথায় গেছে ভাইয়া? অভি আন মনে আকাশের পানে চাইলো। কাপা হাত উঁচিয়ে ইশারা করলো চাঁদে। বিড়বিড় করে আওড়ালো, সে লুকোচুরি খেলে আমার সাথে। সে আকাশে চাঁদ হয়ে দেখছে আমার, শুধু আমিই দেখতে পারি না। বিন্দু অবাক হলো অভিকে দেখে। বিন্দু স্পষ্ট দেখলো অভির দু চোখ বেয়ে গড়িয়ে পড়া 2 ফোঁটা অশ্রু। বিস্মিত চোখে তাকিয়ে রইল বিন্দু। হাস্য উজ্জ্বল মুখশ্রীর এই পুরুষটির মধ্যেও কষ্ট আছে? মেয়েটির হৃদয় গভীর থেকে উত্তর আসলো, আছেই তো, নয়তো তার চোখে পানি কেন? কিন্তু তার স্ত্রী চাঁদে কি করে চট করে বুঝলো না মেয়েটা? অভির কথার কোনো আগা গোড়া পেল না সে। অভি নিজের চোখের জলটুকু অতি গোপনে মুছে ফেলল। কফি এতক্ষণে জমে বরফ। অভি ঠান্ডা কফির মগ বাড়িয়ে দিল। বিন্দুর দিকে গম্ভীর গলায় বলল, এটা নিয়ে ভিতরে যান বিন্দু, রাত অনেক হয়ে গিয়েছে, ঘুমান। বিন্দু বিনা বাক্যে মগ নিয়ে পা বাড়াই বাড়ির সম্মুখে। আর অভি এক মনে আকাশের পানেই তাকিয়ে, যেন অদূরে ওই চাঁদের মাঝে কেউ লুকিয়ে আছে, যার সাথে তার গভীর সম্পর্ক। মাগরিবের সালাত আদায় করে বিন্দু আর রুহি পড়তে বসেছে। তারা এখনো একই রুমেই থাকে, যদিও বিন্দু অন্য রুমে শিফট হতে চেয়েছিল, তবে বাদ সাধলো রুহি। তার একটাই কথা, এতদিন একসাথে থেকে আমার অভ্যেস খারাপ করে দিয়েছিস। এখন আর একা আমার ভালো লাগবে না, তাই তোকে এখানেই থাকতে হবে। বিন্দুও মেনে নিয়েছে সেই কথা। প্রায় ঘন্টা খানেক পড়লো দুজন। এক নাগারে এতক্ষণ পড়া রুহির ধাঁচে নেই। সে বড্ড বিরক্ত হয়ে তার হাতের বইটা ঠাস করে টেবিলের ওপরে রাখলো। দুহাতে মাথা চেপে ধরে বলল, এ বালের পড়া আবিষ্কার করেছে কোন হারামজাদা? সেই হারামজাদা বেটাকে পাইলে ওর পাছে আমি উষ্টা মারতাম একদম। উফ, পড়তে পড়তে জীবনটা আমার তেজপাতা হওয়ার দশা। বিন্দু এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল, মেয়েটির হাবভাব দেখছিল। সে রুহির কথা শুনে ভেংচি কেটে ব্যঙ্গ করে বলল, নাচতে না জানলে উঠান বাঁকা। বল তোর গোবর ঠাসা মাথায় পড়া ঢোকে না, যত দোষ পড়া ঘোষ। বিন্দুর কথা শেষ হতেই ধরাম করে তার পিঠে কিল বসিয়ে দিল রুহি। কপাট রাগ দেখিয়ে বলল, বড় বোনকে ইনসাল্ট করে কথা বলিস বেয়াদব? বালছাল পড়তে পড়তে মাথা ধরেছে, যা গিয়ে কড়া করে 1 কাপ চা করে নিয়ে আয় আমার জন্যে। বিন্দু নিজের পিঠে হাত বুলাতে বুলাতে কটমট করে বলল, মারলি কেন বজ্জাতি বেটি? পারবো না। যার খেতে ইচ্ছে করেছে সে যেন নিজে করে এনে খায়। তড়িৎ গতিতে পাল্টে যায় রুহি। সে আদুরে গলায় বলল, তুই তো আমার লক্ষ্মী বনুটা, আমার মনয়া টিয়া, জানা 1 কাপ চা নিয়ে আয়। নাটক কম করো প্রিয়। আমি পারবো না মানে নয়কার না না না। বিন্দু নাকচ করার সঙ্গে সঙ্গেই মেয়েটিকে চাপটে ধরল রুহি। ঠাস করে একখানা চুমু খেলো বিন্দুর মসৃণ গালদয়ে। নাটকীয় গলায় বলল, তুই আমার কলিজার হাড্ডি গুড্ডি, তুই আমার জানের গিলাপ। যা তো বনুর জন্য এটুকু করবি না বল? বিন্দু মুখ ভেংচি কাটলো। রুহিকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে টেনে টেনে বলল, আহা, রুহি কি সুন্দর অভিনয় জানে রে। অভিনয়ের জন্য আমার রুহি জান সেরা রে। বিন্দু ভেংচি খেটে চলে গেল। রুহি খিলখিল করে হাসতে লাগলো। এই মেয়েটি আসার পর তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন আর এক মুহূর্তের জন্যেও নিজেকে একা লাগে না। বিন্দু বেরিয়ে যাবার কিছুক্ষণ পরেই সাজ্জাদ রেজা আসলো মেয়ের রুমের দরজার সামনে। দরজায় টোকা দিয়ে ডাকলো মেয়েকে। রুহি, আসবো মামনি? হ্যাঁ বাবা, এসো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সাজ্জাদ রেজা। তার হাতের মুঠোয় থাকা ফোনটি মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, ভাই কথা বলবে। অর্ণ কথা বলবে শুনেও রুহি ফোন নিল না। কেমন শক্ত গলায় বলল, নিয়ে যাও পাপা, এই মুহূর্তে আমি কারোর সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই।
রুহির ব্যবহারে সাজ্জাদ রেজা অবাক হলো না মোটেও। অর্ণ চলে যাবার পর থেকে এখনো পর্যন্ত তার সাথে কথা বলেনি রুহি। এর আগে অভিমানে ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সাজ্জাদ রেজা হাসলেন মেয়ের অভিমান দেখে। মেয়েটি বিন্দুকে কতটা ভালোবাসে সেটা তারা ইতিমধ্যেই বহু ক্ষেত্রে প্রমাণ পেয়েছে। সে যেই মেয়ে ভাই একদিন ফোন না দিলে ফুলে ফেপে ঢোল হয়ে থাকতো, সেই মেয়েটি আজ 1 মাস ধরে ভাইয়ের সাথে কথা বলে না। কতটা অভিমান করলে এমনটা করা যায়? সাজ্জাদ রেজা মেয়ের মাথায় হাত বুলিয়ে রুহির হাতে ফোন ধরিয়ে দিতে দিতে শুধালেন, এখনো রাগ করে আছো? ভাইকে তো পাপা বকে দিয়েছে মামুনি। নাও, ভাইয়ের সাথে কথা বলে নিজেদের মান অভিমান শেষ করো। ভাই ওয়েট করছে লাইনে। সাজ্জাদ রেজা চলে গেল। রুহি কোনো বাক্য ছাড়াই কানে চেপে ধরে ফোনখানা। নিস্তেজ নিস্তব্ধ কামরায় প্রবাহিত হলো ফোনের ওপাশে থাকা অর্ণর গম্ভীর স্বর। ভাইয়ের সাথে কথা বলবে না রুহানি? চলো চলো করে ওঠে মেয়েটির চক্ষু যুগল। বড্ড অভিমানী কণ্ঠে বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই ভাই, তুমি আমার ফুলকে কষ্ট দিয়েছো। অর্ণ রুহির কথার কোনো জবাব দিল না, শুধু পুনরায় সেই গম্ভীর কণ্ঠে শুধালো, ল্যাপটপে ভিডিও কলে কানেক্ট হও, দেখবো তোমায়। রুহি কথা বাড়ায়নি। ভাইয়ের কথা শুনে এগিয়ে গেল ল্যাপটপের কাছে। মুখে যত যাই বন্দুক, ভাইকে সে অসম্ভব ভালোবাসে। কড়া লিকার আর আদা দিয়ে 2 কাপ চা বানিয়ে রুমের দিকে চলল বিন্দু। এখনো এসে আবার একটু আটকে গিয়েছিল। এখানে এসে আবার একটু আটকে গিয়েছিল। রাতের খাবার দাবার একা একা করছিল ঝুমা। একটুখানি হাতে হাত মিলিয়ে এগিয়ে দিল কিছুটা। সিঁড়ি দিয়ে ফোন স্কেল করতে করতে নামছে মিথিলা। বিন্দুকে আসতে দেখে মনে মনে শয়তানি হাসি দিল। বহুদিন পরে মেয়েটিকে বাগে পেয়েছে, ছেড়ে দেয় কি করে? বহুদিন ধরে সুযোগ খুঁজছে আগাছা মেয়েটিকে একটা শাস্তি দেবার জন্য। মনে মনে ক্রু হাসলো মিথিলা। যেই না বিন্দু সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, অমনি মেয়েটিকে ধাক্কা মারলো মিথিলা। এমন ভাব ধরলো মনে হচ্ছে অ্যাক্সিডেন্টলি বিন্দুর সাথে ধাক্কা খেয়েছে সে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিন্দু চিৎকার দিয়ে উঠল। 2 হাতের 2টো কাপের চা আর তার বুকের উপর আর হাতের উপর পড়লো। বাহিরে তীব্র বৃষ্টির তাণ্ডব, তাই হয়তো কেউ শুনতে পায়নি মেয়েটির করুণ সুরের আর্তনাদ। মিথিলা নিজের কাজে সফল হয়ে বেশ প্রাউড ফিল করছে। ঝলসে যায় বিন্দুর হাত, তরপায় সে। মিথিলা বুকে মিথ্যে অনুশোচনা ঝুলিয়ে মিথ্যে অভিনয় করে বারবার সরি বলছে। বারবার বলে, আই এম সরি বিন্দু, আমি সত্যিই দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যে পিছলে। আর কিছু বলল না বিন্দু। ছুট লাগালো রুমের দিকে, সোজা দৌড়ে গেল ওয়াশরুমে। বালতির পানিতে হাত চুবিয়ে রাখলো, বুকে ছিটিয়ে পানি দিল। কিছুটা ঠান্ডা ঠান্ডা অনুভব হলেও জ্বালানি কমলো না বিন্দু মাত্র। হয়তো ফোসকা পড়ে যাবে এক্ষুনি। বিন্দু রুমে এসে খাটে বসে পাগলের মতো ফু দিচ্ছে হাতে। কামিজের গলা উঁচিয়ে ধরে অনবরত ফু দিচ্ছে। চোখ ফেটে গড়িয়ে পড়ছে অবিরাম অশ্রু বিন্দু। কবজি পর্যন্ত জামার হাতার দরুন কাপড় পোড়া স্থানে এঁটে বসে জ্বালানি বাড়িয়ে দিচ্ছে। রুহি অর্ণকে লাইনে রেখেই ছুটে গেছে ব্যালকনিতে। বিন্দু আর সে শুক পাখি কিনে এনেছে কিছুদিন আগে। বৃষ্টির পানি থেকে তাদের সেফে রাখতে গেছে। বিন্দুকে ওভাবে ছুটে রুমে আসতে দেখে ভ্রু যুগল কুচকে এলো ভিডিও কল অ্যাক্টিভ থাকা অর্ণের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো বিন্দুর কান্নার কারণ। তীব্র যন্ত্রণায় বিন্দু হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এক টানে অর্ধ ভেজা কামিজটা খুলে ফেললো। মেয়েটির নাজুক শরীরে অবশিষ্ট শুধু অন্তর্বাস। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুতেই ছিল। আচমকা বিন্দুর এমন কাজে ল্যাপটপে হাত রেখে চোখ বন্ধ করে ফেললো সে। তবে তার বন্ধ চোখ জোড়া সেকেন্ড পেরোতেই খুলে গেল। দৃঢ় সহিত হাত সরিয়ে নিল ল্যাপটপের স্ক্রিন হতে। বাজপাখির ন্যায় দৃষ্টি তার মেয়েটির লাজুক শরীরে। সে চোখ সরালো না এক মুহূর্তের জন্যেও। যেন তার কঠোর দৃষ্টিতে এক কঠিন অধিকার বোধ। তার তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির বক্ষ বিভাজনের উপর পড়ে যাওয়া থকথকে ত্বকে।
কঠিন পুরুষটি ধারালো চোয়াল শক্ত করে তাকিয়ে রইল বিন্দুতে। এসব অজানা মেয়েটি তীব্র যন্ত্রণায় ছটফট করছে তখনও। বক্ষ বিভাজের ফর্সা ত্বক লাল থকথকে হয়ে আছে, হাতের দশা আরো করুণ। মেয়েটি ঠোঁট ভেঙে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ফু দিয়ে যন্ত্রণা নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করছে। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তীব্র বাতাসে উড়িয়ে দিচ্ছে জানালার পর্দা। রুহি রুমে এসে বিন্দুকে পাগলের মতো কাঁদতে দেখে হন্তদন্ত হয়ে ছুটে এলো ওর কাছে। বিন্দুর শরীরের অবস্থা দেখে সে আঁতকে উঠল। কথা না বাড়িয়ে ঝটপট ফার্স্ট এইড বক্স বের করে আনলো। বিন্দুর এই বিভৎস দৃশ্য দেখে মেয়েটি নিজেও ভুলে গেল অর্ণের কথা। ঠিক তখনই দরজা খুলে হন্তদন্ত হয়ে ছুটে এলো ঝুমা। সে দেখেছে বিন্দুর গায়ে চা পড়তে, হাতে করে নিয়ে এসেছে বরফের টুকরো। রুহি বিন্দুর গায়ে শুধু একটা ওড়না আড়াআড়ি করে দিয়ে দিল। ঝুমা আর রুহি বরফগুলো আস্তে ধীরে লাগিয়ে দিচ্ছে পোড়া স্থানে। ইতিমধ্যেই ছোট্ট ছোট্ট ফোসকা পড়ে গেছে। তারপর পোড়া স্থানে বান লাগিয়ে দিল রুহি। মলম লাগাতেই বিন্দু পরনের সালোয়ার খামছে ধরে মৃদু চেঁচিয়ে উঠল। পুরো দৃশ্যটা গভীর চোখে দেখলো অর্ণ। তার গম্ভীর মুখটা থমথমে চোখের চাহনিতেও নেই কোনো শীতলতা। রুহি বিন্দুর কাছে ঝুমাকে রেখে উঠে দাঁড়ালো। মীরাকে কথাটা জানানোর জন্যে বাহিরে পা বাড়াতে গিয়েও থেমে গেল। পুনরায় ফিরে এলো বেডসাইড টেবিলের সামনে। অর্ণকে লাইনে রেখেই ছুটে গিয়েছিল পাখির কাছে। মনেই ছিল না অর্ণের কথা। লাইনখানা বিচ্ছিন্ন, হয়তো তার অপেক্ষা করে অর্ণ লাইন কেটে দিয়েছে। তার মানে অর্ণ অনেক আগেই লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। এটা ভেবেই মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটি। সেদিনের পর কেটে যায় 1 সপ্তাহ। বিন্দু এখন পুরোপুরি সুস্থ, শুধু পোড়া দাগগুলো এখনো অস্পষ্ট। সেদিনের সেই ঘটনাটা সবাই অ্যাক্সিডেন্ট ধরে নিয়েছে, এমনকি বিন্দু নিজেও ভাবে সেটা একটা দুর্ঘটনা। তাছাড়া মিথিলা কেন শুধু শুধু ইচ্ছে করে এমন করবে? হয়তো তারও একটু সতর্ক হওয়া উচিত ছিল। সকাল থেকে রুহির শরীরটা ভালো নেই। বেচারির পিরিয়ড হলেই অসহ্য রকম ব্যথা হয়। আজকে ইম্পর্টেন্ট ক্লাস থাকায় সে একাই যাচ্ছে স্কুলে। গাড়িটি গন্তব্যে থামতেই নামলো বিন্দু। ড্রাইভার চলে গেল, বলে গেছেন তিনি ঠিক সময়ে এসে নিয়ে যাবেন। মেহেদি আর বৃষ্টি দাঁড়িয়েছিল ওদের অপেক্ষায়। বিন্দুকে একা দেখে বৃষ্টি জিজ্ঞেস করলো, তুই একা এলি যে? রুহি কই? একটু অসুস্থ, আগামী 2 দিন আসতে পারবে না। মেহেদি ললাটে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কি হয়েছে ওর? আমতা আমতা করলো বিন্দু। কি অসুস্থ সেটা কি করে বলবে? মেহেদি হোক বন্ধু পুরুষ তো। মেহেদি ওকে চুপ করে থাকতে দেখে ধমকের সুরে বলল, বোবা হয়ে গেছিস নাকি? কি জিজ্ঞেস করলাম আমি? মেহেদির ধমক খেয়ে ঝটকায় মিথ্যা বলে ওঠে মেয়েটি। একটু অসুস্থ, আগামী 2 দিন আসতে পারবে না। আচ্ছা ক্লাসে চল, ছুটির পরে ওকে দেখে আসবো না। মেহেদির কথা শুনে বিন্দু ক্লাসের দিকে পা বাড়িয়ে বলল, ওই একটু জ্বর, মাথা ব্যথা, অতটাও অসুস্থ নয়, তাই দেখতেও যেতে হবে না। বিন্দু আর দৃষ্টি কি যেন চোখে চোখে বলল। বৃষ্টি বুঝে মাথা নাড়িয়ে চুপ করে গেল। মেহেদি একবার বিন্দুর দিকে তাকালো আর একবার বৃষ্টির দিকে তাকালো। তারপর মাথা চুলকে মুচকি হাসলো। মেয়েগুলো বোকা নাকি এরা তাকে বোকা বানাচ্ছে? ছেলেরা বোঝে না এমন নয়, ছেলেরাও এগুলো বোঝে এবং স্বাভাবিক চোখেই দেখে। পিরিয়ড কোনো রোগ নয়, এটা একটা নারীর পূর্ণতা, নারীর অহংকার। তপ্ত দুপুর সূর্যমামা ঠিক মাথার উপরে দাঁড়িয়ে। তীব্র রোদের প্রখরতা যেন পুড়িয়ে দিতে চাইছে ভুবনটাকে। মাথার উপর রোদ নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে বিন্দু। এখনো ড্রাইভার এসে পৌঁছয়নি। বলেছিল ছুটির আগেই চলে আসবে, অথচ ছুটি হলো 10 মিনিট, এখনো তার দেখা নেই। পাশেই বৃষ্টি আর মেহেদি দাঁড়িয়ে আছে। নিজের সাথে ওদেরও খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে বিন্দু কিছুটা বিরক্ত হয়ে বলল, তোরা শুধু শুধু দাঁড়িয়ে আছিস কেন? আগে তোকে গাড়িতে তুলে দিয়ে তারপর আমরা যাব। মেহেদির কথা শুনে ললাটে ভাঁজ পড়ল বিন্দুর। আমি কি ছোট খুকি যে হারিয়ে যাব? দেখছিস কি মেঘ করেছে, বাড়ির ড্রাইভার এখনই এসে পড়বে, তোরা যা, শেষে তোরাই ভিজবি, আমি না। মেহেদি ওকে ছেড়ে যেতে চাইল না। বিন্দু ধমকে ধামকে পাঠিয়ে দিল। গেটের সামনে মেয়েটি আরো 2 মিনিট দাঁড়িয়ে রইল। না, ড্রাইভার আসার কোনো নামগন্ধই নেই। বিন্দু রাস্তার পাশ ধরে সামনে এগিয়ে চলল। পুরো রোড ফাঁকা, একটা রিক্সা পেলেও চলে যাওয়া যেত। পিলপিল পায়ে হেঁটে যেতে লাগলো মেয়েটা। আচমকাই একটা কালো গাড়ি মেয়েটির গা ঘেঁষে ব্রেক করে। আকস্মিক এমন কাজে দরজায় ভরকায় বিন্দু। গাড়ি হতে নেমে এলো 2 মুখোশ।
ধারী লোক। বিন্দু কিছু বুঝে ওঠার আগেই তারা কিছু একটা চেপে ধরলো মেয়েটির মুখের সাথে। মুখের উপর বস্তু থেকে কোনো স্মেল বিন্দুর নাসারন্ধ্রে পৌঁছতেই বিন্দু ঢলে পড়লো। লোক দুটো তড়িঘড়ি করে অচেতন বিন্দুতে গাড়িতে তুলে তীব্র গতিতে ছুটে চলল অভিমুখে। দিন দুপুরে একটি আস্ত মানুষ গায়েব করে ফেললো, অথচ কেউ টেরও পেল না। শহর থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলের মধ্যে ভাঙাচোরা একটি পুরাতন বিল্ডিং। নির্জন নিস্তব্ধতায় বনের পশু পাখির ডাক গায়ে শিউরে ওঠার জোগাড়। একটি কাঠের তৈরি চেয়ারে অচেতন অবস্থায় হেলিয়ে পড়ে আছে বিন্দু। তার নাজুক হাতখানা পেছন মুড়িয়ে শক্ত দড়ি দ্বারা বাঁধা। অচেতন বিন্দুর সম্মুখে দাঁড়িয়ে আছে 40 বছরের এক পুরুষ। তার জুহুরি নেত্র বিন্দুর সর্বাঙ্গে। বিন্দুকে আগাগোড়া পর্যবেক্ষণ করে ক্রু হাসল সে। তারপর হাতে থাকা স্মার্টফোনখানা নিয়ে সুন্দর করে একটা ছবি তুলল বিন্দুর। ফটর ফটর করে কিছু একটা লিখলো বিন্দুর তোলা ছবির নিচে এবং সেটা সেন্ড করে দিল কোনো কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপে। পাশেই দাঁড়িয়ে থাকা দুটো মুখোশধারী পুরুষ, যারা কিছুক্ষণ আগে বিন্দুকে কিডন্যাপ করে তুলে এনেছে। সামনে দাঁড়িয়ে থাকা বস লোকটা তাদের উদ্দেশ্য করে বলল, কঠোর নিরাপত্তার ব্যবস্থা করো। ওকে বিশ্বাস নেই আমার। খুবই বিচক্ষণ মস্তিষ্কর মানুষও, আমি কোনো রিস্ক নিতে চাই না, ক্লিয়ার? মুখোশধারী লোক দুটো তড়িঘড়ি করে স্পষ্ট গলায় বলল, নো টেনশন স্যার, বাইরে 50 জনেরও বেশি আমাদের লোক কঠোর নিরাপত্তায় নিয়োজিত। ও কিছুতেই বেঁচে ফিরতে পারবে না আজ। খুবই দৃঢ় কণ্ঠস্বর তাদের। বিপরীত সাইডে লোকটা যেন তবুও অনিশ্চয়তায় ভুগছে। সে কাউকে ফোন লাগালো, ওপাশে ফোন রিসিভ হতেই তিনি বলে উঠল, সময় এসেছে, এবার প্রতিশোধ নেবার পালা। আমি ওর লাশ দেখতে চাই। শুনতে পেয়েছিস? আমি ওর লাশ, আমি লাশ। ওপাশ থেকে কিছু শুনতেই হাসি ফুটে উঠল লোকটার ওষ্ঠে। এখন অপেক্ষা কাঙ্ক্ষিত মুখটা দেখার। ঠিক দেখা নয়, নিজের হাতে তাকে পরপারে পাঠানোর বন্দোবস্ত করা। তিনি কক্ষ হতে বেরিয়ে যেতে যেতে আদেশ করলেন, আলো নিভিয়ে দরজায় তালা ঝুলিয়ে দে। এটা এখানে অন্ধকার, পড়ে থাক। অচেতন বিন্দুর হঠাৎ করেই চোখের পাপড়ি কাঁপলো। হয়তো হুঁশে আসতেছে মেয়েটি। চোখ খুলতে গিয়েই আধভোজা নেত্রমণি দুম করে বন্ধ হয়ে এলো। মাথা ঝিমঝিম করছে, তার চোখের সামনে সবকিছু অন্ধকার ঠেকলো। সে ঠিক বুঝে উঠতে পারছে না ঠিক কোথায় আছে, কি করছে। হাত পা নাড়াতে গিয়ে চমকালো বিন্দু। নিজেকে কোনো শক্ত বাঁধনে বাঁধা আবিষ্কার করলো। মস্তিষ্ক সক্রিয় হতে সময় লাগে মেয়েটির। সে তো গাড়ির জন্য রাস্তা দিয়ে হাঁটছিল। তারপর একটা গাড়ি এলো, দুটো মুখোশধারী লোক নেমে এসে তার মুখে কি যেন একটা চেপে ধরলো। তারপর আর কিছুই মনে পড়ছে না তার। নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তেই ফট করে চক্ষু যুগল খুলে ফেললো বিন্দু। চোখ খুলতেই পুনরায় চমকালো মেয়েটি। ঘুটঘুটে অন্ধকার কোথায় আছে কিছুই ঠাউর করতে পারলো না। অন্ধকার বড্ড ভয় পায় মেয়েটি। ছোটার জন্য ছটফট করতে লাগলো বিন্দু। তীব্র আতঙ্কে চোখ খিচে চেঁচিয়ে উঠল সে, কেউ আছেন? কেউ আছেন? এখানে কেউ আছেন? প্লিজ আমাকে হেল্প করুন, বের করুন আমাকে। বিন্দুর নিজের কণ্ঠস্বর দেওয়াল ঘেঁষে নিজের কর্ণেই ফিরে এলো। চারিদিকে যেন শব্দের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গেছে। থমকাই বিন্দু। তার শ্বাস যেন আটকে গেল কণ্ঠনালীতে। নিস্তব্ধ কামরায় শ্বাসরোধ পরিস্থিতি। এই মুহূর্তে তার কি করা উচিত ঠিক বুঝতে পারছে না সে। তাকে কেন এখানে এভাবে বেঁধে রাখা হয়েছে? আর কারাই বা করছে, কেন করছে? হাজার হাজার প্রশ্ন মেয়েটির মাথায় কিলবিল করতে লাগলো। অন্ধকার কক্ষে নিজেই নিজেকে দেখা দেয়। এখন রাত নাকি দিন কিছুই বোঝা যাচ্ছে না। অম্বরে তলিয়ে থাকা বন্ধ কামরায় বিন্দুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভয়ে প্যানিক করতে শুরু করলো মেয়েটি। ডুকরে কেঁদে উঠলো বিন্দু। আমাকে এখান থেকে বের করুন কেউ, প্লিজ। কেউ শুনছেন? না, কোথাও কোনো সারা শব্দ নেই। কোনো মানুষের অস্তিত্বই নেই যেন। নির্জন নিস্তব্ধতায় শুধু দূর থেকে ভেসে আসছে বন্য প্রাণীর ডাক। বিন্দু থমকায়। কোথায় আছে সে? কোনো জঙ্গলে? উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক তাকাচ্ছে বিন্দু। চোখের সামনে সবকিছু অস্পষ্ট, কিছুই বোঝা যাচ্ছে না। মেয়েটির সমস্ত কায়া হিম হয়ে আসছে। আতঙ্কে থরথরিয়ে কাঁপছে গোটা নাজুক তনুময়। অস্থির হয়ে পড়ে মেয়েটি। চিৎকার করে বলে, কে আছেন এখানে? কেন নিয়ে এসছেন আমাকে? আলো জ্বালান দয়া করে।
আমি নিঃশ্বাস নিতে পারছি না, কেউ শুনছেন? আমাকে মুক্ত করুন প্লিজ। কান্নার দাপটে শ্বাস আটকে এলো বিন্দুর। পানির তৃষ্ণায় কাতর সে। খিদের জ্বালায় পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে। বিন্দু অবাক হলো, এই না সকালে খেলো? কতক্ষণ ধরে এখানে আছে সে? অন্ধকারে ফোবিয়া আছে বিন্দুর। ভয়ে প্যানিক করতে করতে চিৎকার করে ডাকলো, কিন্তু কোথাও কেউ নেই। এতে যেন বিন্দু আরো প্যানিক হলো। গা শিউরে উঠল মেয়েটির। চক্ষুদ্বয় নিভু নিভু হয়ে এলো বিন্দুর। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্যে ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে শক্তি ফুরিয়ে নিস্তেজ হয়ে পড়ে। বড্ড অসহায় লাগছে নিজেকে। কেউই কি নেই তাকে বাঁচাবে? এতটা অভাগী সে কেন হলো? তৃষ্ণার্ত ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে এলো বিন্দুর। যেন এক ফোঁটা পানির অভাবে বোধহয় মরেই যাবে সে। মেয়েটি কাঁদতে কাঁদতে বিড়বিড় করে আওড়ালো, রুহি, তোর ফুলের রানী মরে যাচ্ছে। কোথায় তোরা? প্লিজ আমাকে বাঁচিয়ে নে, আমি পানি। বস মেয়েটির জ্ঞান ফিরেছে, খুব চিল্লাপাল্লা করছে, তাকে খুলে দিতে বলছে। বস লোকটি নিজের বরাদ্দ কামরায় বসে সিগারেট ফুঁকছিল। মুখোশধারী দুর্বৃত্তর কথা শুনে উঠে দাঁড়ালো এবং এগিয়ে চলল বিন্দুকে রাখা কামরায়। দরজায় তালা ঝুলিয়ে রাখা লোকটি ইশারা করতেই পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি দরজায় তালা খুলে দিল। দরজা খোলার ক্যাচ ক্যাচ আওয়াজ শুনে বিন্দু দরজার সম্মুখে তাকালো। আচমকা তীব্র আলোর রশ্মি চোখে পড়তেই চোখ খিচে ফেলে মেয়েটি। ক্লান্ত চোখ জোড়া ফের মেলে চাইল। পুরুষালী অবয়ব দাঁড়িয়ে যায়, চেহারা অস্পষ্ট। মরুভূমির ন্যায় শুকিয়ে যাওয়া কাপা কাপা গলায় বলল বিন্দু, পানি, পানি, দয়া করে আমাকে একটু পানি দিন কেউ। ঠিক কতক্ষণ ধরে এখানে পড়ে আছে জানা নেই বিন্দুর। এখন এক ফোঁটা পানি না পেলে মরে যাবে সে। বস লোকটি ইশারা করতেই মুখোশধারী এক গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে। লোকটি গ্লাস হাতে নিয়ে বলল, লাইট অন। আদেশ ছুড়ার কিছু সেকেন্ডের মধ্যেই উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে গেল কামরা। আচমকা তীব্র রশ্মি চোখে পড়তেই চোখ খিচে বন্ধ ফেলে বিন্দু। বস লোকটি তীক্ষ্ণ নজরে তাকালেন বিন্দুর পানে। বিন্দু ঢিপ ঢিপ করে ক্লান্ত চোখ জোড়া মেলে চাইল। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দৃষ্টি দেখে বিন্দু গুটিয়ে নিল নিজেকে। লোকটি কেমন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে বিন্দুর দিকে। লোকটির দৃষ্টি দেখে অন্তরাত্মা কেঁপে উঠল বিন্দুর। আল্লাহর কাছে প্রার্থনা করলো নিজের ইজ্জত হেফাজতের জন্য। বিন্দুর ক্লান্ত চোখ জোড়ায় ভয় স্পষ্ট। মেয়েটিকে ভয় পেতে দেখে হাসলো বস। লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, পানি খাবে? বিন্দু আর চোখে একবার চাইলো পানির দিকে। পানি দেখে তৃষ্ণা যেন বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। তবুও মেয়েটি পানি নিল না, কেবল কাপা কাপা আতঙ্কিত গলায় বলল, আপনারা কারা? কেন আমাকে বন্দি করে রেখেছেন? আগে পানি খাও, পরে বলছি। দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে পড়ল বিন্দু। পানি নিল না। যদি পানিতে কিছু মিলিয়ে আনে, মন বারণ করলেও তৃষ্ণার্ত কলিজা শুনল না। পেছনে বাঁধা হাত নাড়াচাড়া করতে শুরু করলো। লোকটা তির্যক হাসি দিয়ে বলল, ও সরি, তোমার তো হাত পা বাঁধা, কি করে খাবে বলো তো? নো প্রবলেম, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। বলতে বলতেই লোকটা হাত উঁচিয়ে পানির গ্লাসটা বিন্দুর মুখ বরাবর উপরে তুলে ধরলো। বিন্দু কাতর চোখে তাকিয়ে রইল গ্লাসের পানে। লোকটা গ্লাস থাকা হাতটি আলগা করে দিল। মুহূর্তেই ঠাস করে শব্দ করে ফ্লোরে আছড়ে পড়ল কাচের গ্লাসটি। থমকায় বিন্দু, হতবাক হয়ে তাকিয়ে রইল মেঝেতে লুটিয়ে পড়া পানির দিকে। চোখ ফেটে গড়িয়ে পড়ছে জলপ্রপাতের ন্যায় অশ্রুকণা। লোকটা বোধহয় মজা পেল বিন্দুর চোখের জল দেখে। সে ঝংকার তুলে হাসতে শুরু করলো। তার হাসি নিস্তব্ধ কামরায় বড্ড বিদঘুটে লাগলো বিন্দুর কাছে। লোকটা এগিয়ে এসে দাঁড়ালো বিন্দুর কাছে। তর্জনী ছুঁয়ে দিল মেয়েটির চক্ষু যুগল হতে গড়িয়ে পড়া পানির ফোঁটায়। ঘৃণায় ছোট্ট শরীরখানা ঘিন ঘিন করে উঠল বিন্দুর। মুখ ঘুরিয়ে নিল অন্য পাশে। লোকটা বিন্দুর কাণ্ড দেখে মজা পেয়ে শব্দ করে হেসে ফেলল। ঠিক তখনই একজন লোক এসে কিছু বলতেই লোকটা সোজা হয়ে দাঁড়ালো। বুট জুতোয় খটখট আওয়াজ তুলে কেউ এসে রুমে প্রবেশ করলো, যাকে দেখেই হাসলো বস। ওয়েলকাম লেফটেন্যান্ট কর্নেল শেখ নাউফিল। আপনাকে যে এত সহজে বাগে পাবো ভাবতে পারিনি। কথা মতো অস্ত্রহীন একাই মরতে চলে এলেন, বলতেই হবে আপনার
দম আছে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি ছিল বিন্দুর দিকে। অর্ণকে দেখে বাঁচার এক টুকরো আশার আলো দেখতে পেল বিন্দু। অসহায় চোখে তাকিয়ে রইল, কেবল যেন নীরবে আকুতি জানাচ্ছে তাকে এখান থেকে বাঁচিয়ে নেবার। অর্ণ চোখ ফিরিয়ে দিয়ে তাকিয়ে দৃঢ়তার সহিত একটা আধ পুরাতন চেয়ার টেনে বসতে বসতে গম্ভীর গলায় শুধায়। দম তো আমার অলওয়েজ বেশি ওসমান, বাকি সাহসিকতার পরিচয় না হয় পরে দিচ্ছি। তোর সাথে আমার শত্রুতা, রাইট? আমাদের মধ্যে এই মাথা মোটা মেয়েটাকে কেন টানলি? ওসমান বিন্দুর দিকে তাকিয়েই বলে, টানলেই হলো কর্নেল, টানতেই হলো কর্নেল। তবে যাই বলুন, আপনার মনটা কিন্তু আজ তো একটা কাঁচা মাল। তবে একটা হিসাব মেলাতে পারলাম না। যার ভাই এত বড় অফিসার, এত সাহসী, তার বোন এত ভীতু হলো কি করে বলুন তো? সেই থেকে শুধু পেঁচাত পেঁচাত করেই কেটে চলেছে। অর্ণর গম্ভীর তীক্ষ্ণ মুখশ্রী কুচকে এলো। সে দৃঢ় কণ্ঠে বলল, তোকে কে বললো ও আমার বোন? ওসমান ভীষণ অবাক হয়ে বলল, ও তোর বোন নয়। বিন্দু করুণ চোখে তাকিয়ে আছে অর্ণর পানে। মেয়েটি চক্ষু হতে নীরবে ঝরে চলেছে এক নিশ্চুপ দৃষ্টি। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক চাইল মেয়েটির দিকে। নির্লিপ্ত দৃঢ় স্পষ্ট কণ্ঠে শুধালো, না। বিন্দুর চক্ষুদ্বয় জলপ্রপাতের দ্বারা বৃদ্ধি পেল। ক্লান্ত নয়নে জমে উঠল এক অজানা অভিমান। বিন্দু জানে এই অভিমানের কোনো দাম নেই, এ এক অযাচিত অভিমান। সামনে বসা কঠিন পুরুষটি তাকে কখনো বোন বলে মানেনি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে অস্বীকার করাই বেশ কষ্ট পেল বিন্দু। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টিতে এড়ালো না বিন্দুর অভিমানী নেত্র। বিন্দু অর্ণর বোন নয়, এটা শুনে প্রথমে আকাশ ভেঙে পড়েছিল ওসমানের মগজে। পর মুহূর্তে খিটখিট করে হেসে উঠল ওসমান। তোর কি মনে হয় আমি এতটাই গাঁজা খেলোয়াড় না জেনে শুনে তোর সাথে খেলতে নেমেছি? অর্ণর হেয়ালিপনায় কিঞ্চিত ভরকাই ওসমান। তার জানা মতে শেখ নওফেল অর্ণ একজন তুখোর বিচক্ষণ লেফটেন্যান্ট কর্নেল। এ ধরনের হেয়ালিপূর্ণ কথাবার্তা সে আশা করেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে অর্ণ এতটা শান্ত কিভাবে বুঝতে পারছে না সে। তিনি বন্দুক বের করতে করতে বলল, তোর মনে হচ্ছে না তুই একটু বেশি সাহস দেখাচ্ছিস? আমার ডেরায় এসে আমার সাথে ঠাট্টা করছিস? তুই জানিস তোর জন্য কি অপেক্ষা করছে? মরণের ভয় নেই না? অর্ণ আইসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসতে বসতে ব্যঙ্গমাত্রিক গলায় বলে, তুই মারবি আমায়? অর্ণর কথায় তেতে উঠল ওসমান। বেশি স্মার্ট সাজতে আসবি না কর্নেল। অনেক ক্ষতি করেছিস আমার ছোট ভাইকে খুন করেছিস। তোর চোখের সামনে তোর আদরের বোনকে আমি নিজের হাতে খুন করবো, শুধু চেয়ে দেখবি, তুই কিচ্ছু করতে পারবি না। তারপর তোর রক্ত দিয়ে আমি গোসল করবো, তবেই আমি শান্তি পাবো, তার আগে নয়। তুই আমার রক্ত দিয়ে গোসল করতে চাস? তোর বাসায় এত পানির অভাব, কদিন ধরে গোসল করিস না তুই? চিৎকার করে উঠল ওসমান। অর্ণর এই নির্লিপ্ত ভাব সে কিছুতেই সহ্য করতে পারছে না। তার শরীরের রক্তকণিকা যেন টকবক করছে। অর্ণ তখনও নির্লিপ্ত ভঙ্গিতে বসে। সে কানে কনিষ্ঠা আঙ্গুল দ্বারা কান পরিষ্কার করার ভঙ্গিতে শুধায়, ষাঁড়ের মতো চিল্লিয়ে কি বোঝাতে চাস? আমি কানে কালা? ব্যাস, ধৈর্যের বাঁধ ভেঙে গেল ওসমানের। সে বন্দুকের নল ঠেসে ধরে বিন্দুর মাথায় রাগে গজগজ করতে করতে বলল, বেশি সাহস তোর না? দেখি তোর সাহস মেরে এটাকে। অর্ণ মুখখানা থমথমে গম্ভীর। সে নির্জীব গলায় শুধালো, শুট হিম। বিন্দু চমকায় থমকায়। কিঞ্চিত অবাক হলো ওসমান। এতটা স্বাভাবিক গলায় কেউ বোনকে কিভাবে মারতে বলতে পারে? ওসমান হাসলো। সে তো এটাই চায়, অর্ণর ধ্বংস। বোনকে চোখের সামনে মরতে দেখে কিভাবে স্বাভাবিক থাকে সেও দেখবে। তিনি পিস্তল লোড করে নিয়ে পুনরায় বিন্দুর মাথায় ঠেকিয়ে ধরল। ডুকরে কেঁদে ওঠে বিন্দু। আগে থেকে আতঙ্কে থাকা বিন্দু এবার থরথরিয়ে কাঁপতে লাগলো। মন বলছে সে মরে যাক, তার মৃত্যুতে কারো জীবন থেমে থাকবে না। তার মতো একটা অবহেলিত বস্তু বেঁচে থেকে শুধুমাত্র অন্যের বোঝা, তার থেকে মরে যাওয়াই ভালো। কিন্তু মরণ কি এতই সোজা? বিন্দু বাঁচতে চায়,
বন্দুকের ফিগার ট্রিঙ্গারে প্রেস করে ওসমান। বিন্দু চোখ খিচে শব্দ করে কেঁদে চেঁচিয়ে উঠল। আমি বাঁচতে চাই ভাইয়া, আমাকে প্লিজ বাঁচান, আপনার কসম আমাকে বাঁচান। একটুখানি বেঁচে থাকার আশায় ভেঙ্গুর গলায় আকুতি জানালো অর্ণ নামক কঠিন পুরুষটির কাছে। বিন্দুর করুণ আর্জি শুনল কি অর্ণ? সে বাজের ন্যায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওসমানের দিকে। ওসমান বিন্দুর দিকে ঝুঁকে মেয়েটির কাঁধের সাথে নাক ঘষে নিচ থেকে উপরে উঠতে লাগলো। ঘৃণায় বিন্দু শব্দ করে কেঁদে ফেললো। মেয়েটির এই তুলতুলে দেহখানার স্বাদ নেওয়ার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে তার মাথায় খুনের নেশা চেপেছে। ওসমান কাম ডাউন করতে শুরু করলো। 1, 2, 3 বলার সাথে সাথেই পরপর একাধিক গুলির নির্মম শব্দধ্বনি তুলল। 4 দেওয়ালে প্রতিফলিত হলো বিন্দুর চিৎকারের। আস্তে করে ঢলে পড়লো বিন্দু। হন্তদন্ত হয়ে ছুটে এলো শাদী কক্ষের ভেতরের দৃশ্য দেখে থমকে গেল। ওসমানের মৃতদেহ পড়ে আছে বিন্দুর পায়ের কাছে। ওসমানের মৃতদেহ দেখে আঁতকে উঠল শাদী। ওসমানের দুটি চোখে গুলি, কপাল বরাবর গুলি। একটি গুলি ওসমানের ডান হাতে এবং দুটি গুলি ওসমানের বুক বরাবর। এই যেন এক নৃশংস কাণ্ড। কতটা রাগ ঝেড়েছে ওসমানের ওপর তা তার মৃতদেহ দেখেই আন্দাজ করা যাচ্ছে। অচেতন বিন্দু বাধা অবস্থায় হেলে পড়ে আছে এক পাশে। ওসমানের রক্তে ভিজে যাচ্ছে মেঝে। কক্ষে চোখ বুলিয়ে শাদী হতবাগ হয়ে বলল, এটা তুই কি করলি অর্ণ? ওর নামে কোনো এনকাউন্টার নেই, ওর থেকে জবানবন্দি নেওয়ার কথা ছিল আমাদের। এটা কি করলি তুই? এর সাথে কারা কারা জড়িত কি করে বের করবি এবার? ওকে মারলি কেন তুই? ও আমার কলেজায় হাত বাড়িয়েছে, মরতে তো ওকে হতোই। ওসমানের মৃতদেহের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে একরোখা জবাব দিল অর্ণ। শাদী অবাক হয়ে বলল, কি বলছিস এসব? অর্ণ বিন্দুর হাতে পায়ের বাঁধন খুলতে খুলতে গম্ভীর থমথমে গলায় বলল, নাথিং, এদিকটা সামলে দে, বাকিটা আমি দেখে নেব। দীর্ঘ সময় শক্ত বাঁধনে বাঁধা থাকায় বিন্দুর মোলায়েম নাজুক হাতখানা রক্তাক্ত হয়ে গেছে। অর্ণ প্রগাঢ় দৃষ্টিতে তাকালো চোয়াল শক্ত করে শূন্যে তুলে দিল মেয়েটির ছোট্ট শরীরখানা। শাদী হতভম্ব হয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল অর্ণর গবন পানে। ওসমানের মৃতদেহের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে। বেচারা মারতে এসে নিজেই লাশ হয়ে লুটিয়ে পড়ে আছে। শেখ পরিবারে নেমেছে শোকের ছায়া। মীরা অলরেডি দুইবার জ্ঞান হারিয়েছেন। রুহি নিজের রুমের বেডে শুয়ে আছে। চোখ মুখ ফুলে ঢোল হয়ে আছে মেয়েটির। সাজ্জাদ রেজা অস্থির হয়ে লিভিং রুমের পায়চারি করতে করতে বারবার কাউকে ফোন দিচ্ছে। মেয়ের চিন্তায় পাগল ভদ্রলোক। বিন্দু স্কুলে গিয়েছে সকালে, এখন বাজে রাত 10টা। 10 ঘন্টা যাবৎ মেয়ে নিখোঁজ। ইতিমধ্যে পুলিশ প্রশাসন সবখানে ইনফর্ম করা হয়ে গেছে। সাজ্জাদ রেজা আইনের শাসক, দরুন প্রশাসন বেশ গুরুত্বের সঙ্গে দিয়ে নেমেছে। তবুও তারা এখনো পর্যন্ত কোনো সুরাহা পায়নি। তারা যেন কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না। একটা জলজ্যান্ত মেয়ে দিনে দুপুরে উধাও হয়ে গেল, অথচ একটি কাকপক্ষীও দেখতে পায়নি। হেনা খান সেই দুপুর থেকেই দেখে আসছে এদের ড্রামা। হ্যাঁ, তার কাছে এসব ড্রামাই লাগছে। একটা বাইরের মেয়ের জন্যে তাই ভাইয়ের এত অস্থিরতা সে কিছুতেই মেনে নিতে পারছে না। রুহির কান্নাকাটি তো আরো দেখতে পারে না। সারাদিন খালি ফুল করে আদিক্ষেতা তার আর সহ্য হয় না। মিথিলা বসে বসে অ্যাপেল চিবাচ্ছে। বিন্দু উধাও হওয়ার তার ভালোই হয়েছে। বিন্দু নামক মেয়েটি তার গায়ের কাটা। সোফায় বসে ভাঙা স্বরে গুনগুন করে কাঁদছে মীরা। দীর্ঘশ্বাস ছাড়ে সাজ্জাদ রেজা। সে এগিয়ে গিয়ে দাঁড়ালো, স্ত্রীর কাঁধে হাত রেখে বলল, ডোন্ট ক্রাই মীরা, এত কান্নাকাটি করলে তো তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। মীরা স্বামীর বুকে মাথা ঠেকিয়ে ভাঙা স্বরে বলল, তুমি আমার মেয়েকে এনে দাও সাজ্জাদ। আমার বাচ্চা মেয়েটা কোথায় হারিয়ে গেল? দয়া করে তুমি ওকে এনে দাও। পুলিশ, আর্মি, সমস্ত প্রশাসন নেমেছে মীরা, একটু ধৈর্য ধরো, আমরা ঠিকই খুঁজে বের করে ফেলবো। সাজ্জাদ রেজা কথা শেষ করার আগেই হেনা খান ফোরন কেটে বলল, যে নিজে থেকে পালিয়ে যায় তাকে খুঁজে পাবে কি করে ভাইয়া? মানে কি বলতে চাস তুই? ললাটে ভাঁজ করে জিজ্ঞেস করলো সাজ্জাদ রেজা। হেনা খান পুনরায় ব্যঙ্গ করে বলল, দেখো গিয়ে কোন নাগরের হাত ধরে পালিয়ে গেছে। এই জন্য বলেছিলাম এত আদর যত্ন দিয়ে লাই দিও না। শুনলে না আমার কথা? অন্যের মেয়েকে একেবারে মাথায় তুলে রেখেছো।
দিল তো তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে। এসব আপনি কি বলছেন আপা? আমার মেয়ে পালিয়ে গেছে, আপনি এমন কথা বলতে পারলেন? হতবাক হয়ে বলে ওঠে মীরা। হেনা খান পুনরায় ব্যঙ্গ করে বলল, সত্যি কথা সবসময় তেতোই হয়। তোমার মেয়ে দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টি খেতে জানে না, অথচ দেখো শহরের বাতাস গায়ে লাগাতেই নাগর জুটিয়ে ফেললো। আর শুনতে পারল না মীরা, চেঁচিয়ে উঠে বলল, আল্লাহর ওয়াস্তে চুপ করুন আপা, আমার মেয়ে এমন নয়। মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করুন। হেনা খান আরো কিছু বলার জন্য প্রস্তুত হলো। হা করার আগে সাজ্জাদ রেজা গম্ভীর গলায় ধমকে বলল, চুপ করো হেনা, তোমার মুখে আমি আর কিছু শুনতে চাই না। আমার মেয়ে আমাকে বুঝতে দাও। হেনা খান ভেংচি কাটলো। কলিং বেল বেজে উঠল। সুমা গিয়ে দরজা খুলে দিল। দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে অর্ণ, তার কোলে নিস্তেজ হয়ে পড়ে আছে বিন্দু। মীরা হন্তদন্ত হয়ে ছুটে গেল মেয়ের কাছে। অচেতন বিন্দুর গালে কপালে চুমু খেয়ে অস্থির কণ্ঠে ডাকলো, বিন্দুকণা, আমার মা, কোথায় ছিলি তুই? অর্ণ, ওর কি হয়েছে? কোথায় পেয়েছো ওকে? এসব পরে শুনবেন মিসেস শেখ। ডক্টর ইনফর্ম করেছি, এখনই এসে পড়বে। আগে ওর শরীরের পোশাক চেঞ্জ করে দিন। এতক্ষণে মেয়ের দিকে পূর্ণ দৃষ্টি পড়ল মীরার। বিন্দুর ধবধবে সাদা হিজাবে এবং আকাশি রঙের স্কুল ইউনিফর্মে রক্তে রঞ্জিত। মেয়ের শরীরে রক্ত দেখে আঁতকে উঠলেন মীরা। তিনি উদ্বিগ্ন হয়ে বলল, রক্ত? ওর শরীরে এত রক্ত কোথা থেকে এলো অর্ণ? অর্ণ দাঁড়িয়ে নেই, তার দৃঢ় পদচলন ইতিমধ্যেই সিঁড়ি বেয়ে উপরে চলেছে। মীরা অর্ণর পিছু পিছু ছুটতে ছুটতে পুনরায় অস্থির কণ্ঠে বলল, আমার বিন্দুকণার সাথে কি খারাপ কিছু হয়েছে? মীরার কথা সম্পূর্ণ করার আগেই অর্ণ সিঁড়ি ভেঙে উঠতে উঠতে গম্ভীর গলায় বলল, ডোন্ট প্যানিক মিসেস শেখ, শি ইজ ফাইন। রুহির পাশের রুমের বেডে অচেতন বিন্দুকে আস্তে করে শুইয়ে দিল অর্ণ। এই রুমটা বিন্দুর জন্যই বরাদ্দ। মেহেদির দেওয়া বইগুলো এই রুমে সাজিয়ে রাখা। বিন্দুর ব্যবহৃত আরো জিনিসপত্র রয়েছে এখানে। দিনের অনেকটা সময় কাটায় বিন্দু এই রুমেই। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি রুমের কোনায় কানায় বুক সেলফে সাজিয়ে রাখা বইগুলোও তার বাজের ন্যায় চক্ষু যুগলে এড়ায় না। অর্ণ গম্ভীর পদচরণে হনহনিয়ে বেরিয়ে এলো রুম হতে। বেশ কিছুক্ষণ পরে ডক্টর পাটোয়ারিকে নিয়ে শেখ বাড়িতে উপস্থিত হলো সাদি। ডক্টর পাটোয়ারি বেশ মনোযোগ দিয়ে বিন্দুর চিকিৎসা শুরু করলো। কি দেখলেন ডক্টর পাটোয়ারি? বড় কোনো সমস্যা আছে? এখন ওর সেন্স ফিরছে না কেন? বেশ চিন্তিত গলায় জিজ্ঞেস করলো সাজ্জাদ রেজা। ডক্টর পাটোয়ারি নিজের সরঞ্জাম গোছগাছ করতে করতে বলল, রিল্যাক্স মিস্টার শেখ, ভয়ের কিছু নেই। ভয় তার শরীরে জেঁকে বসেছে। তাছাড়া সারাদিন মনে হয় না দানা পানি কিছুই পড়েনি পেটে। আপনাদের প্রথম কাজ হলো পেশেন্টের জ্ঞান ফিরতেই তাকে খাবার খাওয়ানো। আর একটা কথা, জ্ঞান ফেরার পর প্যানিক করতে পারে। ভয়ের কিছু নেই, বি কেয়ারফুল, টেক কেয়ার করবেন। আসছি। ডক্টর পাটোয়ারির সাথে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল সাজ্জাদ রেজা। রুমের এক কোণে দাঁড়িয়ে সবটা দেখছিল মিথিলা আর হেনা খান। মিথিলার ফর্সা মসৃণ মুখখানা রাগে থমথমে হয়ে আছে। তার ইচ্ছে করছে বিন্দুকে টেনে উঠিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারতে। এই মেয়েটাকে কেন অর্ণকেই বাঁচাতে হবে? তাও আবার একবার অর্ণের কোলে চেপে এসেছে। কই অর্ণ তো তার সাথে ঠিক মতো কথাও বলে না, অথচ এই আগাছা ছোট লোক মেয়েটাকে নিজের কোলে নিয়ে আসে। এত দরদ এই মেয়েটার জন্য কেন? এটা কিছুতেই মানতে পারছে না সে। তার ভীষণ রকম রাগ হচ্ছে, একেবারে পৃথিবী পুড়িয়ে দেওয়া রাগ। সবকিছু যেন অসহ্য লাগছে তার কাছে। মিথিলার আগে গজগজ করতে করতে রুম হতে বেরিয়ে গেল। মেয়ের পিছে পিছে হেনা খানও গেল। যাবার আগে মা মেয়ের দিকে তাকিয়ে মুখ ঝামটা মারাতে ভুলল না ভদ্র মহিলা। মীরা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই সবটাই শুনেছে সাদির থেকে। কেন যে এত বিপদ আসে এই মেয়েটির জীবনে। যদি অর্ণ সময় মতো না পৌঁছতো তাহলে কি হতো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। সাদি কপাল আড়াআড়ি করে আশেপাশে চোখ বুলায়। না, আশেপাশে রুহির টিকিটাও দেখতে পেল না আসার পর থেকে। বিষয়টা কেমন বিস্ময়কর না? কিঞ্চিত চিন্তিত হলো সাদি। রুম হতে বেরিয়ে গেল নিঃশব্দে।
ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো রুহির দরজার সম্মুখে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না না নিয়ে দ্বিধায় পড়ে গেল সে। তবে কি যেন ভেবে দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে ভিড়িয়ে রাখা দরজা খানা ঠেলে ভেতরে প্রবেশ করলো সাদি। ভেতরে প্রবেশ করতেই ললাটে ভাঁজ পড়ে তার। ঘুটঘুটে অন্ধকার রুমে যেন কোনো মানুষেরই অস্তিত্ব নেই। কপালে চিন্তার রেখা গাঢ় হলো সাদির পকেট হাতড়ে বের করলো মুঠোফোন। ফ্ল্যাশ চালিয়ে সুইচ টিপে লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার ছাপিয়ে আকস্মিক চোখে তীব্র আলো পড়তেই আধ বোঝা চোখ খিচে বন্ধ করে ফেলল রুহি। অনুভব করলো কারো অস্তিত্ব। মেয়েটি চোখ বন্ধ রেখে নিভু নিভু গলায় বলল, না, কারো কোনো সারা শব্দ নেই। অথচ রুহি বন্ধ চোখে এখনো আলো অনুভব করছে। কিঞ্চিত বিরক্ত হলো সে। হাঁ করে কিছু বলার আগেই কর্ণ স্পর্শ করে পরিচিত কণ্ঠস্বর। কি হয়েছে রে তোর? শরীর খারাপ?